মানে অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এইটা, ddx of x to the power n and x to the power n minus 1। সো এই পাঁচটা সূত্র আমরা আজকে শিখলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আমাদের এইচএসসি 26 ব্যাচ নিয়ে আসলে আমি এই ভিডিও লেকচারটা আসলে তৈরি করতেছি, যেটা হচ্ছে 26 ব্যাচের জন্য। আসলে তো সবাই দেখতে পারো, 25 26 যে কেউ দেখতে পারো, বাট তো 26 ব্যাচে আমরা যখন অন্তরীকরণ 9V শুরু করি তখন দেখা গেছে অনেক মানুষের চেহারার মধ্যে একটু ছাপ দেখা যাচ্ছে যে ওরা বুঝতে পারতেছে না, কিছু জায়গায় মানে এই বুঝছি এই আবার ভুলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিও লেকচারটা তৈরি করতেছি। ওকে, তো চ্যাপ্টারের নাম হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এখন এই মূল নিয়মে অন্তরীকরণ মানে কি ভাই? ধরো একবারে সিম্পলি যদি আমি বলি যে ধরো একটা ফাংশন f of x ইকুয়ালস টু ধরো 2x plus 3, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। এখন এই মূল নিয়ম অন্তরীকরণ বা কিছুই না, এটা হচ্ছে 9.1 এর এতে যা পড়ছো লাইন, অর্থাৎ লিমিট যা পড়ছিলা, এই মূল নিয়ম অন্তরীকরণ লিমিটেরই ম্যাথ, বাড়তি 3 লাইন, এই 3টা লাইন আমরা আসলে শিখবো। দেন পরের পুরাটা হচ্ছে 9A এর ম্যাথ, ঠিক আছে? এখন ধরো এইটা একটা ফাংশন, তো এই ফাংশনে বর্তমানে x এর অবস্থান কি, মানে এখন যদি x কে আমি বলি x, তাহলে x এর মান কিন্তু এখন x আছে, হ্যাঁ। তো এই যে এই পুরো ফাংশনটাকে আমি এই অবস্থায় বললাম হচ্ছে y, তাহলে এই অবস্থায় x এর মান যখন x, তখন ফাংশনের মান হচ্ছে y, রাইট? এখন আমি x কে লিখলাম হচ্ছে এবার x প্লাস h, অর্থাৎ x এর মান আমি বাড়াইছি, কতটুক বাড়াইছি? h পরিমাণ বাড়াইছি ভাই, কতটুক? h পরিমাণ। এমত অবস্থায় আমার যে ওয়াইটা আসবে সেই ওয়াইটা হবে y প্রাইম ইকুয়ালস টু f of x প্লাস h, রাইট? তাহলে দেখো এই যে x এর মান বাড়ানোর কারণে y এর মানও তো বৃদ্ধি পাইছে, তাই না? y এর মান এই যে দেখো এখানে যদি আমি ধরো x ইকুয়ালস টু আমি লিখলাম হচ্ছে এখানে x ইকুয়ালস টু লিখলাম 2 আর h এর মান ধরো 0.1, তাহলে দেখো এই যে এই প্রাথমিক অবস্থায় যখন আমি y পাচ্ছি তখন x এর মান হচ্ছে 2, রাইট? আর এই যে পরবর্তীতে x প্রাইম যেটা, সেটা হচ্ছে আমার কি x প্লাস h, রাইট? এখন এই যে দেখো x এর মান যখন x, অর্থাৎ x এর মান যখন 2, তখন এই ফাংশনটার মান হচ্ছে কত? এই ফাংশনটার মান কত হচ্ছে? এই ফাংশনটার মান তখন হচ্ছে 4 প্লাস 3 7। যখন x এর মান 2, তখন f of x এর মান হচ্ছে 7। দ্যাট মিন্স x ইকুয়ালস টু 2 তে y ইকুয়ালস টু 7, রাইট? এখন x এর মান যখন x প্রাইম হয়ে গেল, অর্থাৎ আমরা যখন x প্লাস h নিলাম, এই অবস্থায় এই ফাংশনে x এর মান কত বসবে? x এর জায়গায় বসবে হচ্ছে 2 প্লাস 0.1, রাইট? এটা বসবে। তাহলে এই মানটা বসালে 2.01 এর সাথে 2 গুণ হইলে 4.2 হবে না? 4.2 এর সাথে 3 যদি যোগ করি তখন অ্যান্সার এসে পড়বে এখানে। এই যে আমার এইটার মান আসতেছে, এই যে এইটার মান আসতেছে হচ্ছে যখন x ইকুয়ালস টু 2, তখন আমার y আসতেছে হচ্ছে কত? 7। আর যখন x ইকুয়ালস টু এই যে x প্লাস h, অর্থাৎ 2 প্লাস 0.1, তখন এখান থেকে মান আসতেছে হচ্ছে 7 দশমিক কত? 7 দশমিক, এখানে হচ্ছে 2.1 আর এটা গুণ করলে 4.2, তাহলে 4.2 হলে এখানে হচ্ছে 7.2 হচ্ছে। তাহলে এখন দেখো এই যে x এর মান 2 থেকে, x এর মান যখন 2 ছিল তখন আমার ফাংশনের মান হচ্ছে 7, দেখো এখানে বসায় দেখো 7 হচ্ছে। আর x এর মান যখন 2 প্লাস 0.1, তখন ফাংশনের মান আসছে হচ্ছে 7.2। এখন ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো আমরা x এর পরিবর্তন ঘটাইছি, তাহলে x এর পরিবর্তনটাকে আমরা ডেল x বললাম। ডেল x এর মান কত? ডেল x এর মান হচ্ছে x প্রাইম মাইনাস x, রাইট? তাহলে x প্রাইম মাইনাস x মানে কি? x প্লাস h মাইনাস x, নিশ্চয়। দেখো এই যে x প্রাইম এর মান হচ্ছে x প্লাস h আর x এর মান হচ্ছে x, দেখো এটা বসালাম। মানে পরের x বিয়োগ আগের x ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা x, অর্থাৎ x এর পরিবর্তন। ডেল্টা x দ্বারা কি বোঝায়? এই ডেল্টা x হচ্ছে x এর পরিবর্তন। ওকে, x এর পরিবর্তন। তাহলে x এর পরিবর্তন আমরা কত পাচ্ছি? h পাচ্ছি, ঠিক আছে? এখন এই x এর পরিবর্তন h পরিমাণ ঘটানোর কারণে বা x এর মান h পরিমাণ বৃদ্ধি করায় y এর মান যেটা হইলো y ডেল্টা y হইলো f of x প্লাস h মাইনাস f of x, নিশ্চয়, তাই তো? তাহলে এখন দেখো এই যে ডেল্টা x এর মান হচ্ছে h আর ডেল্টা y এর মান হচ্ছে কত? f of x প্লাস h মাইনাস f of x। কারণ কি? কারণ আমার এইটা হচ্ছে y প্রাইম আর এটা হচ্ছে আমার y, অর্থাৎ ডেল্টা y মানে হচ্ছে পরের y বিয়োগ আগের y।
বুঝছো? তাহলে এখন আমরা ডেল্টা ওয়াই এর মান পাইছি এটা, ডেল্টা এক্স এর মান পাইছি হচ্ছে এইটা। এখন অন্তরীকরণ কাকে বলে? এই যে এক্স এর সামান্য বৃদ্ধির কারণে ওয়াই এর যে সামান্য বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ ডেল ওয়াই, এই ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্স এই দুটার অনুপাত, অর্থাৎ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এই যে এই অনুপাতটাকেই আমরা বলবো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। কখন? যখন ডেল্টা এক্স টেন্ডস টু 0, অর্থাৎ ডেল্টা এক্স এর মান, এই যে এই ডেল্টা এক্স এর মানটা, ডেল্টা এক্স টেন্ডস টু যদি 0 হয়, অর্থাৎ এই মানটা, এই যে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন, অর্থাৎ ওয়াই এর পরিবর্তন আর এক্স এর পরিবর্তনের অনুপাতের সীমাস্থ মান কোন বিন্দুতে? ডেল্টা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে। অর্থাৎ ডেল্টা এক্স এর মান যখন শূন্যের কাছাকাছি হবে তখন এই অনুপাতটাকেই আমরা বলবো হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে এখানে আমরা কি লিখতে চাইতেছি? লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। এই যে এই অবস্থাটাকেই বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, আর এটাকে লেখা হয় এইভাবে dy বাই dx। বুঝছেন? তাহলে এই যে এটা দ্বারা বোঝা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, আর এইটার মানে হচ্ছে এইটা। অর্থাৎ ডেল্টা এক্স যখন শূন্যের কাছাকাছি তখন ওয়াই এর পরিবর্তন এবং এক্স এর পরিবর্তনের মানটাকেই, এই অনুপাতটাকেই বলা হয় কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে আমরা এই জায়গাটা একটু ভালো করে মনে রাখি, এটার মিনিং কি? এটার মিনিং বলার জন্য তুমি আগে একটু ভালো করে এদিকে তাকাও। আমরা যাকে নিচে রাখবো আর যাকে উপরে রাখবো, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে থাকবে নিচে তার সাপেক্ষে, কি বলছি, যার সাপেক্ষে অন্তরীকরণটা আমরা নির্ণয় করব সে থাকবে নিচে। তাহলে এটা হচ্ছে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে এখন আমি যদি এটা লিখি dm বাই dt, এটার মানে কি? এটার মানে হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতেছ যে টি এর সাপেক্ষে এম এর অন্তরীকরণ। বুঝছো? তাহলে এখানে এই ডিএমটা হচ্ছে এম এর অতি ক্ষুদ্র অংশ আর ডিটি হচ্ছে টি এর অতি ক্ষুদ্র অংশ। তার মানে এই যে ডিটিটা আসছে কখন? এটার মান কখন এটা হয়েছে? যখন লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এই ডেল্টা এম বাই হচ্ছে ডেল্টা টি ইকুয়ালস টু এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে যা ছিল তাই তো আমি জাস্ট অন্য চলকের মাধ্যমে লিখছি। এটাকে বলা হচ্ছে কি টি এর সাপেক্ষে এম এর অন্তরজ বা টি এর সাপেক্ষে এম এর অন্তরীকরণ। এখন আমি যদি এটা লিখি নিশ্চয়ই তোমরা বলতে পারবা যে dy বাই ডি থিটা, দ্যাট মিনস হোয়াট? এটার মানে হচ্ছে থিটার সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। আশা করি আমরা সবাই বুঝে গেছি। এখন এটার আরো কিছু ব্যাখ্যা আছে, জ্যামিতিক ব্যাখ্যা আছে, আরো অনেক ব্যাখ্যা আছে, বাট আমরা যেহেতু শুরু করতে যাচ্ছি তাহলে আমরা এইটুকু মনে রাখি, এটা দিয়েই আমরা আসলে শুরু করতে পারি। এখন একটু আমরা খেয়াল করি আমাদের এই জিনিসটার মান কত, এই যে এই dy বাই dx এর মান কত, এটাই তো। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে আনি। দেখো আমার এই ডেল্টা এক্স এর মান কত আসছে? আমরা ডেল্টা এক্স এর মান পাইছি হচ্ছে h। তাহলে আমরা এটাকে যদি এই পাশে লিখি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, দ্যাট মিনস h টেন্ডস টু 0, রাইট? এই যে ডেল্টা এক্স এর মান তো আমার h আসছে, তাই তো? এখন এই পাশে কি আছে দেখো তো, উপরে হচ্ছে ডেল্টা ওয়াই মানে কি? ওয়াই প্রাইম মাইনাস ওয়াই। আর ওয়াই প্রাইমের মান কত? ওয়াই প্রাইমের মান হচ্ছে তোমার এই যে এইটা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে আমার ডেল্টা ওয়াই। তার মানে এই যে ডেল্টা ওয়াই এর জায়গায় আমি লিখতে পারবো কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, রাইট? এন্ড নিচে আমি কি লিখবো? নিচে হচ্ছে আমার দেখো ডেল্টা এক্স, তো ডেল্টা এক্স এর মান তো আমরা অলরেডি পাইছি এইচ, তাহলে এখানে হবে আমার এইচ। তাহলে এই যে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করি আমরা, আমাদের এইটা যতটা না মনে রাখতে হবে তার চেয়ে বেশি মনে রাখতে হবে এই লাইনটা। এই লাইনটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা। কি বলছে? এটা কি মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা। তাহলে এই জিনিসটাকে আমরা একটু সংজ্ঞা হিসাবে মনে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, মূল নিয়ম অন্তরীকরণের সংজ্ঞা। হ্যাঁ, যে কোনো ফাংশনকে আমরা যদি অন্তরীকরণ করতে চাই তাহলে আমরা এই সংজ্ঞা দিয়েই শুরু করব। তাহলে এই সংজ্ঞার মধ্যে কে কে আছে দেখো, আমরা খুব সিম্পলি একদম সাধারণভাবে মনে রাখবো। উপরের জিনিসটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন, মানে ফাংশনের পরিবর্তন,
আর নিচের জিনিসটা হচ্ছে এক্স এর পরিবর্তন, আর এই পুরো ব্যাপারটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তনের অনুপাত। ওয়াই এর পরিবর্তন আর কি এক্স এর পরিবর্তনের অনুপাত এর সীমাস্থ মান, এই সীমাস্থ মানকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। অর্থাৎ যার পরিবর্তনটা নিচে তার সাপেক্ষে উপরের জনের অন্তরজ। বুঝতে পারছে? এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ, এটা একটু ভালো করে মাথায় রাখবা। এখন অন্তরীকরণ বা অন্তরজ বলতে বোঝায় অতি ক্ষুদ্র অংশ। তাহলে এই যে এই পুরা দৈর্ঘ্যটা যদি আমার এক্স হয়, এই পুরা দৈর্ঘ্যটা যদি আমার কি হয় এক্স হয়, তাহলে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে, এই যে অতি ক্ষুদ্র 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 অংশে যদি আমি ভাগ করি, প্রত্যেকটা ক্ষুদ্র অংশ হচ্ছে এক্স এর অতি ক্ষুদ্র অংশ, তাই তো? এই যে এই ক্ষুদ্র অংশগুলোর নাম হচ্ছে এক একটা ডিএক্স। তাহলে প্রতিটা ক্ষুদ্র অংশের নাম কি এক একটা ডিএক্স। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলাই হচ্ছে তার ডেরিভেটিভ, অর্থাৎ এক্স এর অতি ক্ষুদ্র অংশটাই হচ্ছে এক্স এর ডেরিভেটিভ। তাহলে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ভাই কি ডিএক্স। এক্স এর ডেরিভেটিভ কত? ডিএক্স। এখন আমি যদি বলি যে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, তাহলে ওয়াই এর ডেরিভেটিভ কি হবে? নিশ্চয়ই তোমরা বলবা ওয়াই এর ডিফারেন্সিয়েশন বা ওয়াই এর অন্তরজ হচ্ছে ডিওয়াই। ওয়াই এর অন্তরজ কি? ডিওয়াই। এই ডি ফর ডিফারেন্সিয়েশন আর ওয়াই, তাহলে ডিওয়াই ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি? ডিওয়াই। মাথায় রেখো। এখন যদি বলি আমি এম এর অন্তরজ কি বা এম এর ডিফারেন্সিয়েশন কি, তোমরা নিশ্চয়ই বলবা এম এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি অফ এম, রাইট? এখন আমি যদি বলি মারিয়া, তাহলে এই মারিয়ার অন্তরজ কি? মারিয়ার অন্তরজ হচ্ছে ডি মারিয়া। বুঝতে পারছি? তাহলে এই যে দেখো, আমরা যে কারো অন্তরজ বলতে বুঝবো হচ্ছে ডি অফ সে, ডি অফ সে, রাইট? এখন আসো, এখন আমরা চলে আসি আমরা অন্তরজ কি বলছি। এখন আমরা মূল নিয়ম অন্তরজ আসলে শিখবো, একটা দুটা মূল নিয়ম অন্তরজ আমরা শিখে আসি। এটার আরেকটা ব্যাখ্যা আছে, এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটা জাস্ট একটা জ্যামিতিক ব্যাখ্যা, জাস্ট আপাতত লিখে রাখো। এটা আমরা 9H এ গেলে ব্যাখ্যা করব। এটা হচ্ছে স্পর্শকের ঢাল নির্দেশ করে, স্পর্শকের ঢাল নির্দেশ করে। এটার জন্য গ্রাফিক্যালি ব্যাখ্যা আমরা দিব, বাট এই ভিডিও আশা করি বড় হয়ে যাবে যদি আমি এটা ঢাল ব্যাখ্যা দিতে যাই। তাহলে স্পর্শকের, তাহলে এটা হচ্ছে কার ঢাল? স্পর্শকের ঢাল। ডিওয়াই বাই ডিএক্স কিসের ঢাল? স্পর্শকের ঢাল নির্দেশ করে। এখন এটা কিভাবে নির্দেশ করে? এটা আমরা ঢাল যখন পড়াবো, অর্থাৎ যখন 9H পড়বো স্পর্শক অবিলম্ব, তখন আমরা এই কথাগুলো বলবো। তো জাস্ট এখন আপাতত মনে রাখো, এটা হচ্ছে আমাদের মূল নিয়মের সংজ্ঞা, আর এটা হচ্ছে একটা স্পর্শকের ঢাল নির্দেশ করে, আর যে কার অন্তরীকরণ হচ্ছে ডি অফ সে, রাইট? এইটুকু পর্যন্ত আমাদের বেসিক পার্ট। এবার চলে আসো, আমরা আসলে সংজ্ঞার মধ্যে কি কি দেখতে পাচ্ছি। সংজ্ঞার মধ্যে একটা আছে এফ অফ এক্স প্লাস এইচ, আরেকটা আছে এফ অফ এক্স, আরেকটা আছে এইচ। এই তিনটা রাশি তুমি যে কোনো ফাংশনের অন্তরীকরণ করার জন্য বা মূল নিয়ম অন্তরজ নির্ণয়ের জন্য এই তিনটা জিনিসকে সংজ্ঞায়িত করতে হবে। প্রথম কাজ, এই তিনটা জিনিসকে সংজ্ঞায়িত করতে পারলে আমাদের 3 লাইন আসবে বাড়তি, ওই 3 লাইনের পরে এটা আসবে। তো এই লাইনটা তো আসলে লিমিটের ম্যাথ ভাই, 9.1 এ, অর্থাৎ 9.8 এ আমরা এই লিমিটের ম্যাথগুলো করছিলাম। তাহলে এখন চলে আসি, আমরা একটা অঙ্ক করি। দ্য কোশ্চেন ইজ মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ, দ্যাট মিন্স হোয়াট? এই সাইন এক্সটাই হচ্ছে আমার ফাংশন, রাইট? এফ অফ এক্স, এটার অন্তরজ বের করবো আমরা। তো এটার অন্তরজ বের করার জন্য আমরা তো এই সংজ্ঞাটা ব্যবহার করব। তাহলে এখন প্রথমে ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু আমরা নিলাম সাইন এক্স, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আমাদের ফাংশনের এই যে সংজ্ঞার মধ্যে এফ অফ এক্স প্লাস এইচ এর একটা ব্যাপার আছে, রাইট? তাহলে এখন আমরা লিখতে পারি এবং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স প্লাস এইচ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এইটুকু বোঝার পরে আমাদের আর কোনো কাজ নাই, এবার কাজ হচ্ছে সংজ্ঞাটা ব্যবহার করা। তাহলে এখন সংজ্ঞা অনুসারে, তাহলে কিসের সংজ্ঞা অনুসারে? মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা, রাইট? তাহলে মূল নিয়মে অন্তরীকরণের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি, আমরা এখানে ওয়াই ধরছিলাম, তো ওয়াই যদি না ধরতেন তাহলে এখানে লিখতাম হচ্ছে ডি অফ এফ অফ এক্স বাই ডিএক্স। কেন ডিএক্স দিলাম? কারণ আমাদের প্রশ্নেই বলছে মূল নিয়মে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। এখানে একটু প্রশ্নে ভুল আছে, মূল নিয়মে সাইন এক্স, মূল নিয়মে এখান দিয়ে হবে হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, মাথায় রাখবেন কার সাপেক্ষে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। এখন দেখো, আমরা এখানে এফ অফ এক্স লিখতে পারতাম যদি ওয়াই না ধরতাম। এখন ওয়াইও লিখতে পারবো, কারণ আমরা ওয়াইও ধরছি, এফ অফ এক্স সমান ওয়াই ধরছি। দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো ডি ওয়াই বাই ডিএক্স ও লিখতে পারতাম, রাইট? ওকে ফাইন। এন্ড আমরা এখানে dy by dx ইকুয়ালস টু কি লিখবো? লিমিট h টেন্ডস টু 0
এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা জাস্ট সংজ্ঞা থেকে লিখছি, আর কিছুই করিনি, আমি সংজ্ঞা থেকে লিখছি। এখন সংজ্ঞার মধ্যে মানগুলো আমরা এই যে উপরে লিখে রাখছি, মানগুলো এখানে জাস্ট বসায় দিব ভাই। তাহলে এখন মান বসালে কি হয়, লিমিট এইচ টেন্স টু 0, এটার মান হচ্ছে এই যে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর নিচে হচ্ছে আমাদের এইচ। এখন দেখেন এই যে এখানে একটা সূত্র এসে বসছে সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, এটা আমি অঙ্কের মাঝখানে লিখে দিলাম, আপনারা এগুলো নোট করবেন। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা একটু মনে রাখবেন, sin c minus sin d equals to 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে এখন এই যে sin c minus sin d, তাহলে এখানে আমরা সূত্র লিখব হচ্ছে লিমিট h tends to 0 2 cos x plus h plus x by 2 into sin x plus h minus x by 2। আশা করি আপনারা সবাই সূত্রটা অ্যাপ্লাই করা বুঝতে পারছেন। ওকে, এখন আসেন এবার সূত্র অ্যাপ্লাই করার পরে কোশ্চেন কি করব আমরা এরপরে হচ্ছে আলাদা করব। কি করব, আলাদা করব। এখন আসেন আলাদা করব কিভাবে। আমরা আলাদা করার জন্য আমরা জানি লিমিটের ম্যাথকে 2 ভাগ 3 ভাগ 4 ভাগ যত খুশি তত ভাগ করা যায়, মানে মাঝখানে আমরা ফাংশন আলাদা করে ফেলতে পারবো। এটা লিমিটের বৈশিষ্ট্য। যোগ আকারে থাকলে যোগ আকার আলাদা করব, গুণাকারে থাকলে গুণাকার আলাদা করব। কিন্তু কোশ্চেন হচ্ছে এখন এখানে তো আমাদের অনেকগুলো পার্ট আছে, আমরা কোন দিক দিয়ে আলাদা করব, তাই না? এইখানে আমার একটা মজার ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে আলাদা করব যারা ডিস্টার্ব করে। অর্থাৎ তুমি কথা বলতেছো, মাঝখানে কেউ একজন কথা বলা শুরু করছে, তাকে তুমি রুম থেকে বের করে দিবা, তাই তো? এটাই তো আলাদা করা। তাহলে এইখানেও আমরা আলাদা করার ক্ষেত্রে এই প্রসেসটা মেনটেন করব যে এইচ এর মান 0 বসালে যারা আমারে ডিস্টার্ব করে, দেখো এইচ এর মান 0 বসালে এখানে যদি এইচ 0 হয় তাহলে এর কিন্তু আসলে কোনো ডিস্টার্ব করতেছে না। ডিস্টার্ব মানে হচ্ছে অসংজ্ঞায়িত আকৃতি দিবে। এখন এইচ এর মান 0 বসালে ও কিন্তু 0 দিচ্ছে না, তাহলে ও যেহেতু 0 দিচ্ছে না, ও ডিস্টার্ব করতেছে না, ভালো। এইচ এর মান এখানে 0 বসালে ভাই বিপদ আছে, তার মানে এই এইচ কে রাখা যাবে না, এটাকে আলাদা করতে হবে। আবার দেখো এই যে এক্স এক্স বাদ আর এইচ এর মান 0 বসালে এই পার্টটাও কিন্তু 0 হচ্ছে, তার মানে এই যে এই পার্ট এবং এই পার্ট, এই যে এই পার্ট এবং হচ্ছে এই পার্ট, এই দুজন আমাদের ডিস্টার্ব করতেছে, এদেরকে আমরা একটা ফাংশন হিসেবে বিবেচনা করব। আর যারা ডিস্টার্ব করতেছে না এদেরকে আমরা আরেকটা ফাংশন হিসেবে বিবেচনা করব। যেহেতু গুণাকারে আছে, আমরা দুইটা ফাংশন গুণাকারে আলাদা করে লিমিট দিয়ে দেব। এটা হচ্ছে লিমিটের বৈশিষ্ট্য। তাহলে আমরা পর্ব 1 এর মধ্যে দেখে আসছি, হ্যাঁ, লিমিটে লাইন 1 এ। তাহলে আমরা এখানে আলাদা করার ক্ষেত্রে কি করব, লিমিট h টেন্ডস টু 0, এরা ডিস্টার্ব করতেছে না, 2 cos x আর x 2x প্লাস h বাই 2 টু লিমিট h টেন্ডস টু 0। দেখো এখানে x আর x বাদ, তাহলে থাকে হচ্ছে sin h বাই 2 বাই h, এটাই তো থাকে। এটা হচ্ছে আমাদের আলাদা করার প্রসেস। হ্যাঁ, আলাদা করে ফেললাম। এবার দেখো এখানে এটা একটা লিমিটের ফর্মুলা। কিভাবে আমরা লিমিটের ফর্মুলাই দেখছিলাম, এখানে যা এখানে তা আনা লাগবে এবং এখানে তা আনাই যায়। এখানে একটা হাফ দিলাম কারণ এই যে এইচের নিচে হাফ ছিল না, এইচের সাথে হাফ ছিল না, আমি এই হাফ আবার উপরে গুণ করে দিলাম। এখন দেখো এটার অ্যান্সার কিন্তু 1 আমরা জানি। এটা হচ্ছে লিমিটের সূত্র। আমরা লিমিটের সূত্র শিখছিলাম এরকম, লিমিট আবুল টেন্ডস টু 0 সাইন আবুল বাই আবুল ইকুয়ালস টু 1। অর্থাৎ এই যে লিমিট এখানে যা এখানে তা এবং এখানেও তা, আমরা মাথায় রাখবো হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ এখানে কি আছে সেটা দেখে বাকি দুই জায়গায় সেম জিনিসটা নিয়ে আসবো। এখন দেখো এখানে আছে h/2, দ্যাটস আমি এখানে h/2 আনছি কারণ এখানে শুধু h ছিল। h/2 এনে উপর আবার হাফ গুণ করে ব্যালেন্স করছি। আর এখানে h/2 আনা যায়, এটার জন্য ফাঁসে একটা নোট দিব। নোটটা কি, এটা অবশ্য পরের লাইনে লিখবো, আমরা আপাতত এখানে না লিখে পরের লাইনে লিখি। হ্যাঁ, তাহলে এবার আমরা আসি, এই জায়গাটা মার্ক করে পরের জায়গাটা চেঞ্জ করবো। সেই জন্য আমরা এখানে লিখবো h টেন্ডস টু 0 হলে h/2 টেন্ডস টু 0 হবে। এটা আমরা ব্যাখ্যা কিন্তু ওই সূত্র যখন লিখছি তখনই বলে আসছি। তাহলে এখন এটা হবে আমরা জানি, তো সেই হিসাবে আমরা এখানে চেঞ্জ করে ফেলবো লিমিট। আর এই সূত্রটা একটু মনে রাখেন, আমি এটা মুছে ফেলতেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 2 cos 2x plus h/2 into limit h/2 tends to 0
sin h/2 বাই h/2 ইন্টু হাফ। দেখেন তো এইটার অ্যান্সার কত? 1। একটু আগে আমরা সূত্রটা লিখছিলাম। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় থাকতেছে কি? আর বাকি জায়গায় h এর মান 0 বসায় দেন। এখানে h এর মান 0 বসালে, এখানে h এর মান 0 বসালে কি আসে দেখেন তো। এখানে যদি h এর মান 0 বসাই, এই পার্টটা 0 হচ্ছে, তাহলে 2 2 কাটা x থাকে। তাহলে h এর মান যদি 0 বসাই তখন তার লিমিট আসবে না। 2 cos এই যে 2x/2, এই যে এই 2x/2, 2 2 কাটা, শুধু x থাকবে। আর এটার আনসার 1, আর এটা এদিকে হাফ থাকে, 1 ইনটু হাফ, এই হাফ আর এই টু হাফ। তাহলে থাকতেছে আমার কি? cos x। তাহলে d/dx অফ sin x ইকুয়ালস টু আমরা পাচ্ছি cos x। এই যে দেখেন f of x কে ছিল? f of x হচ্ছে আমার sin x। আমি এই যে f of x এর জায়গায় sin x বসাইছি, রাইট? তাহলে এখন ddx অফ sin x দ্যাট মিন্স cos x, অর্থাৎ sin x এর x এর সাপেক্ষে অন্তরজ হচ্ছে cos x। এই পুরো প্রসেসটার নাম হচ্ছে অন্তরীকরণ, আর এই যে রেজাল্টটার নাম হচ্ছে অন্তরজ। তাহলে sin x এর x এর সাপেক্ষে অন্তরজ হচ্ছে cos x। আর যদি sin x এর শুধু অন্তরজ জিজ্ঞেস করতো তাহলে তুমি লিখতে হচ্ছে d অফ sin x। আশা করি বুঝতে পারছো। তাহলে sin x এর x এর সাপেক্ষে অন্তরজ কত? cos x। আর sin x এর শুধু অন্তরজ কত? d sin x। আই হোপ তুমি বুঝতে পারছো। ওকে, এখন আমরা sin x একটা শিখলাম ভাই। এবার আসো তো sin 2x যদি বলতো, sin 2x বললে কি করতাম? জাস্ট এখানে একটু চেঞ্জ হইতো, আর সব একই প্রসেস আসতো। আমি একটু খুব দ্রুত করে sin 2x এটা করে বলবো। হ্যাঁ, তাহলে এখন কোশ্চেন কি? এখন কোশ্চেন হচ্ছে মূল নিয়মে x এর সাপেক্ষে sin 2x এর অন্তরজ নির্ণয় করা। তাহলে যেটা নির্ণয় করতে বলবে তাকে আমরা f of x ধরে ফেলবো। তাহলে ধরি f of x equals to sin 2x। তাহলে সুতরাং f of x plus h equals to sin 2 into x plus h, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটার মান কত? sin 2x plus 2h। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন সংজ্ঞা অনুসারে আমরা কি লিখবো? তুমি যদি এখানে y ধরতা, মানে y ইকুয়ালস টু দিতা, তাহলে এখানে y লিখতে পারতাম। আমি এখন ধরি নাই, আমি f of x সরাসরি ধরছি, এখানে f of x বসায় দিছি। ওকে, আচ্ছা এবার আসো এখানে মানগুলো বসায় দাও। লিমিট h টেন্ডস টু 0 sin 2x plus 2h মাইনাস sin 2x, নিচে হচ্ছে আমার h। একইভাবে সূত্র sin c মাইনাস sin d, সূত্রটা আমরা আগের অঙ্কের মধ্যে লিখছিলাম। আমি এখন সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। তুমি আগের অঙ্কে অবশ্যই সূত্রটা নোট করে ফেলছো। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 sin c মাইনাস sin d, এই পুরোটা হচ্ছে c আর এইটা হচ্ছে আমার d। তাহলে sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d বাই 2, এটা প্লাস এটা, তাহলে 2x প্লাস 2h প্লাস 2x বাই 2 ইন্টু sin c মাইনাস d, এটা থেকে এটা বিয়োগ করলে 2x বাদ, তাহলে থাকে হচ্ছে 2h বাই 2। আশা করি তোমরা বুঝতে পারছো। জায়গার সংকটের কারণে আমি আসলে এখানে বিয়োগটা দেখাই নাই, তোমরা বিয়োগটা আশা করি বুঝছো। হ্যাঁ, তো এখন নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে আমার h তো আগ থেকেই ছিল, আমি hটাকে রাইখা দিলাম। ওকে, এখন দেখো একটু হিসাব করে যদি আমরা পরের লাইন লিখি, তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমরা এখানে করছি কি? আমরা এখানে আলাদা করব। আলাদা করার প্রসেস কি? যারা ডিস্টার্ব করায়, আমাদের ডিস্টার্ব যারা করবে তাদেরকে আমরা আলাদা করি, তাই তো? ডিস্টার্ব করে দেখো h এর মানে এখানে শূন্য বসালে ও কিন্তু ডিস্টার্ব করতেছে না, ও শূন্য আনতেছে না। বাট এখানে যদি h এর মান বসাও শূন্য, sin শূন্যের মান শূন্য, দ্যাটস ওয়াই এটা শূন্য আনতেছে, ও শূন্য আনতেছে। তার মানে আমরা আলাদা করব হচ্ছে এই যে এদেরকে আলাদা করে দেব। এরা এক করে, এরা আরেক করে, কারণ এরা ভালো, এরা ডিস্টার্ব ফিল করে আমারে। তাহলে এখন আমরা লিখতে পারি 2 cos, এখানে যোগ করলে কি হয়? 4x প্লাস 2h বাই 2, রাইট? আর এখানে থাকতেছে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h। দেখো এটার অ্যান্সার কিন্তু সরাসরি 1, সূত্র আছে, এটা সূত্র আছে। হ্যাঁ, তাহলে এবার বাকি আমরা কি করব? এটার মান তো 1 বসায় দিব, আর এখানে h এর মান শূন্য বসাও। শূন্য বসালে কি হয়? h এর মান যদি আমি শূন্য বসাই, এই পার্টটা শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4x বাই 2। তাহলে এই যে 4x কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2x হয়। তাহলে এখানে আমরা h এর মান শূন্য বসানোর কারণে 2 cos 2x পাচ্ছি এই পার্টটাতে, আর এটার অ্যান্সার তো ভাই 1। তাহলে টোটাল অ্যান্সার কি হচ্ছে? 2 cos 2x। তাহলে আমরা এখানে লিখতে পারি d বাই dx অফ sin 2x, ওই যে f of x এর মানটা বসাইছি। হ্যাঁ, f of x এর মান ছিল কি? sin 2x, দ্যাটস আমি এখানে sin 2x বসায় দিলাম। ওকে,
তাহলে sin 2x এর অন্তরজ কি আসছে 2 cos 2x। এখন আমরা একটু বলি যে দেখো d by dx of sin 1 into x equals to 1 cos 1x আসছে, রাইট? d by dx of sin 2x equals to 2 cos 2x আসছে, রাইট? এখন বলো দেখি d by dx of sin 3x equals to কি আসবে? আশা করি তোমরা বুঝতে পারছো 3 cos 3x আসবে। এটা হচ্ছে তোমাদের SW, অর্থাৎ তোমরা এটা নিজে নিজে করবা। এরকম করে যে কোনো কিছু থাকুক, অর্থাৎ তোমার এখানে যদি এরকম দিয়ে দেয় d by dx of sin mx, তাহলে তুমি লিখবা কি m cos mx। এটা হচ্ছে সরাসরি আমরা ব্যবহার করতে পারবো পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা চেইন রুল করব বা অন্তরীকরণের প্রয়োগ যখন করব, তখন আমরা এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে এখন সূত্র শেখা হলো কি, আমরা sin x এর অন্তরজ শিখলাম হচ্ছে cos x, sin 2x এর অন্তরজ শিখলাম হচ্ছে 2 cos x, 2 cos 2x, 3x এর অন্তরজ শিখলাম 3 cos 3x। এগুলোর প্রমাণ মূল নিয়মে তুমি করতে পারো, আর মূল নিয়মে পরীক্ষায় সরাসরি বলে দিবে অঙ্কের মূল নিয়ম অন্তরজ নির্ণয় করো। তার মানে তোমার মূল নিয়মে আসলে সরাসরি করতে হবে পুরাটা। হ্যাঁ, তাহলে এই প্রসেসটা মেনটেন করে আমরা sin x এরটা করতে পারবো। এখন আমরা cos x এরটা আশা করি শিখতে পারি, দেখি। আচ্ছা, তো আমি এবার সরাসরি cos 2x এরটা নিছি, কারণ cos 2x এরটা জানলে cos x এরটাও পারবা, cos 3x এরটাও পারবা, cos n x এরটাও পারবা, রাইট? তাহলে এখন cos 2x এর মূল নিয়ম অন্তরজ আমরা এখন করে দেখি কি হয়। তাহলে প্রথম কাজ ধরি f of x equals to হচ্ছে cos 2x, তাহলে সুতরাং f of x plus h equals to cos 2x plus 2h। এটা আমি এক লাইনে লিখে ফেলছি। আগের অঙ্কটাতে আমি 2 লাইনে লিখছি, এক লাইন একটু বাড়তে লিখছিলাম। তোমরা আশা করি আগেরটা দেখলে এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো সঙ্গ অনুসারে আমরা কি লিখবো, সারে dy by dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x by হচ্ছে h, রাইট? এটা তো বুঝছি, এর মানগুলো বসাও। h tends to 0, এটা হচ্ছে cos 2x plus 2h minus cos 2x by হচ্ছে h। এখন দেখো cos c minus cos d, সূত্র কি cos c minus cos d সূত্র। এই সূত্রটাও আমি এখানে লিখে দিচ্ছি, সূত্রটা একটু নোট করবা। cos c minus cos d equals to 2 sin এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা, 2 sin c plus d by 2 sin d minus c by 2। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা মনে রাখা তোমরা হচ্ছে এই সূত্র দিয়ে এই অঙ্কটা কমপ্লিট করতে পারবা। আমি লিখে দিচ্ছি তাড়াতাড়ি। হ্যাঁ, আরে ওকে, তাহলে এখন আমরা সূত্রটা বসায় দিই। তাহলে এখানে থাকবে হচ্ছে লিমিট h tends to 0 2 sin c plus d by 2, মানে এই দুটো যোগ করব 2x plus 2h plus 2x by 2 into sin d minus c by 2, মানে এটা থেকে এটা বিয়োগ করব 2x minus 2h by 2, আর নিচে আমার একটা h আগ থেকে আছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, এখন একটু হিসাব করে আমরা লিখি, এটাকে আরেক লাইন লিখি, তারপর আলাদা করব, কারণ এখানে যোগ বিয়োগের একটা ব্যাপার আছে। লিমিট h tends to 0 2 sin, দেখো এই যে এই 2x আর এই 2x 4x প্লাস 2h বাই 2, আর হচ্ছে sin, দেখো 2x 2x বাদ, তাহলে মাইনাস 2h বাই 2 মানে মাইনাস h। বুঝছো? আর নিচে আছে আমার কত, নিচে আছে আমাদের h। এখন দেখো এবার আলাদা করো। আলাদা করার ক্ষেত্রে আমরা কি জানি পলিসি মেনটেন করবো বলছিলাম, যে কারা ডিস্টার্ব করতেছে, রাইট? এখানে ডিস্টার্ব করতেছে, কিন্তু দেখো ও কিন্তু ডিস্টার্ব করছে না, কারণ h এর মান যদি আমি এখানে 0 বসাই এই পার্টটা কিন্তু শূন্য হচ্ছে না। সো আমাদের এটা ডিস্টার্ব করতেছে না, এটাকে আমরা এক ঘরে রাখবো। এই h ডিস্টার্ব করতেছে এবং এই h ডিস্টার্ব করতেছে, রাইট? তাহলে এই দুজনকে আমরা আলাদা করব। তাহলে আলাদা করে দেই। আলাদা করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে লিমিট h tends to 0 2 sin 4x plus 2h by 2, এখানে কাটাকাটি করলে করতে পারো, আর চাইলে তুমি রেখেও দিতে পারো। লিমিট h tends to 0 sin minus h by h। এখন আলাদা করার পরে তোমার কি মনে হয় না এখানে একটা জিনিস আছে sin minus থিটা? তো sin minus থিটা মানে আমরা 19 শিখে আসছি কি sin minus সামথিং মানে হচ্ছে মাইনাস sin সামথিং।
অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে মাইনাস সাইন থিটা, রাইট? তাহলে এইখানের এই মাইনাসটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। তাহলে পরের লাইনে আমরা এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস লিমিট h টেন্স টু 0 টু সাইন, এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে আমার থাকে হচ্ছে 2x প্লাস h। ঠিক আছে, কাটাকাটি করছি আমি। আর এই যে মাইনাসটা কমন নিয়ে ফেলার কারণে এখানে থাকবে হচ্ছে লিমিট h টেন্স টু 0 sin h বাই h। কমন না, এখানে আসলে সূত্র এটা 9 এর কোঅর্ডিনেটের পরিবর্তন অনুসারে আমরা সূত্র লিখছি sin মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা, সেই মাইনাসটা বাইরে আনছি। এখন দেখো এটা একটা সরাসরি লিমিটের সূত্র। লিমিট আবুল টেন্স টু 0 sin আবুল বাই আবুল, এই তিন জায়গায় যদি সেম হয়, লিমিট যদি শূন্য হয়, অ্যান্সার হচ্ছে 1। তাহলে এই পার্টটার অ্যান্সার 1। আর এখানে h এর মান শূন্য বসায় দাও, এটা শূন্য বসালে এই পার্টটা থাকছে না, তাহলে মাইনাস এখানে থাকতেছে 2 sin 2x আর ওই পার্টটা হচ্ছে 1, সো 1। তাহলে এখানে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে d বাই dx অফ cos 2x ইকুয়ালস টু মাইনাস 2 sin 2x। তাহলে এখন দেখেন আমরা আগের মতো সাইনের মতো করে যদি এটাকেও দেখি, তাহলে আমাদের d বাই dx অফ cos শুধু x যদি আসতো x, রাইট? এবং cos 3x যদি লিখি তাহলে হবে মাইনাস sin 3x। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, বুঝছেন? তাহলে এখন এই যে এটা আপনারা নিজেরা করবেন, এটাও আপনারা নিজেরা করবেন, এটার মতো করে আশা করি পারবেন। ওকে, তাহলে আমরা মূল নিয়মে sin x এবং cos x এর যতই বলুক m বললে mx এরটা আমরা আসলে পারবো। এখন এই দুটাই হচ্ছে একটু টাফ, বাকিগুলো আসলে আরো সহজ। এখন আমরা x টু দি পাওয়ার n এর মূল নিয়ম অন্তরজ শিখব। এটা হচ্ছে অন্তরীকরণের সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র এবং এটা মাদার্স ফর্মুলা বলা চলে। আচ্ছা, তো এখন আমরা x টু দি পাওয়ার n এর অন্তরজ নির্ণয় করব। কার সাপেক্ষে? নিশ্চয়ই x এর সাপেক্ষে, মাথায় রাখবা। অন্য কারো সাপেক্ষে বললে কিন্তু ভাই ঝামেলা আছে। যেমন ধরো তোমাকে বললাম d বাই dx অফ cos থিটা। হ্যাঁ, এখন আমাকে একটু বলো তো, আমি x এর পরিবর্তন ঘটাইলে থিটার cos থিটার কোনো পরিবর্তন হইব না তো। তাহলে রেজাল্ট কত? রেজাল্ট নিশ্চয়ই শূন্য লিখবা, কারণ এই x এর সাপেক্ষে cos থিটা ধ্রুবক, কারণ x এর সাথে cos থিটার কোনো কানেকশনই নাই। সো আমি x এর সাপেক্ষে cos থিটার অন্তরীকরণ করে আসলে কোনো রেজাল্ট পাবো না। রেজাল্ট পাবো কত? 0। তাহলে এটা মাথায় রেখো, কার সাপেক্ষে এটা ইম্পর্টেন্ট, যার সাপেক্ষে সে কিন্তু ওখানে থাকা লাগবে। বাট এখানে যদি আমি থিটা দিতাম তাহলে কিন্তু আর 0 লিখতাম না, তখন লিখতাম কি মাইনাস sin থিটা। একটু আমরা সেটাই শিখছিলাম, বুঝছো? তাহলে আশা করি এটা বুঝতে পারছি কার সাপেক্ষে এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো x এর সাপেক্ষে আমরা x টু দি পাওয়ার n এর অন্তরজ শিখব। তাহলে প্রথম কাজ ধরি, f of x equals to কত? x to the power n। তাহলে f of x plus h equals to কি হবে? x plus h whole to the power n। এখন সঙ্গ অনুসারে আমরা কি লিখব? সঙ্গ অনুসারে dy by dx। আচ্ছা, y কি দেওয়া ঠিক হচ্ছে? আমি কিন্তু y ধরেই নাই, তাহলে এখানে দিতে হবে কি ভাই? এখানে দিতে হবে f of x, রাইট? ওকে, তাহলে ddx of f of x equals to limit h tends to 0 f of x plus h minus f of x by হচ্ছে h। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা এটার মান বসায় দেব। মান বসালে কি হয়? লিমিট h tends to 0, এটার মান হচ্ছে x plus h whole to the power n minus x to the power n by হচ্ছে গিয়ে h। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে এবার আমরা একটু কাজ করি, আমরা এখানে দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে এই অঙ্কটা সলভ করব, বা এটার বাকি অংশ শেষ করব, মানে লিমিটটা বাকি অংশ শেষ করব হচ্ছে দ্বিপদী উপপাদ্য দ্বারা। তো সেক্ষেত্রে দ্বিপদী উপপাদ্যটা কি ছিল আমরা একটু মনে করার চেষ্টা করি। দ্বিপদী উপপাদ্য ছিল হচ্ছে 1 plus x whole to the power n equals to 1 plus nx plus n into n minus 1 by factorial 2 into x square plus n into n minus 1 into n minus 2 by factorial 3 into x cube plus এভাবে শেষ পদ পর্যন্ত। ঠিক আছে, nতম পদ। তাহলে এই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা এটা সলভ করব। তো এখন এই দ্বিপদী উপপাদ্যটা আপনাদের মনে না থাকলে ভালো করে একটু নোট করে ফেলেন। তাহলে এখন এখানে আমরা কি করে একটু খেয়াল করেন, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে লিখবো এইভাবে x 1 plus h by x whole to the power n। ব্যাপারটা কি করছি,
এই যে x প্লাস h এর ভিতর থেকে আমি একটা x কমন নিছি, তাহলে এখানে x ছিল কমন নিছি ভালো। এখন দেখো এই xটা আবার গুণ করে দিলে কিন্তু এই লাইনটাই পাবো। এটা করার কারণ কি? কারণ এই যে এখানে দেখো দ্বিপদী উপপাদ্যে কিন্তু এখানে 1 আছে, দ্যাটস আমি এখানে 1 বানানোর জন্য ভাই এক্সট্রা কমন নিছি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার n বাই হচ্ছে h, এই লাইনটা বুঝছো না? আমি এখানে এক লাইনে কিন্তু এর পরের লাইনটা লিখতে পারতাম, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি এখানে একটু ভাঙায় লিখছি। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n, এই যে nটা x এও পাচ্ছে, তারপর 1 প্লাস h বাই x ও পাচ্ছে মাইনাস x টু দি পাওয়ার n। আশা করি এটা আপনারা বুঝছেন। এখন দেখেন এই পদটাতেও কিন্তু x টু দি পাওয়ার n আছে, এই পদেও কিন্তু x টু দি পাওয়ার n আছে। দুইজন থেকে আমরা কি কমন নিব? x টু দি পাওয়ার n কমন নিব। তাহলে x টু দি পাওয়ার n যদি আমরা কমন নিয়ে ফেলি, লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n কমন, তাহলে থাকতেছে কি 1 প্লাস h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে আমাদের h। আশা করি এইটুকু আপনারা সবাই বুঝতে পারছেন। এখন এবার এই যে এইখানে 1 প্লাস সামথিং হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটটা আসছে, তো এখানে এই ফরম্যাটটাতে আমরা এই দ্বিপদী উপপাদ্যটা বসায়া দেব। তো বসায়া যদি দেই তাহলে যেটা পাওয়া যায় সেটা কি, আমি একটু উপরে লিখি। হ্যাঁ, তাহলে উপরের এই পার্টটা একটু আপনারা ভালো করে খেয়াল করেন, কি লেখা ছিল এটা একটু উঠে ফেলেন। তাহলে উপরে আমি যদি এই লাইনটা নিয়ে আসি, তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 x টু দি পাওয়ার n বাই h রাইখা দিলাম। আর এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য যখন দিব 1 প্লাস n ইন্টু x, x কত? x এর জায়গায় আছে ভাই h বাই x, রাইট? তাহলে n ইন্টু h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, এই যে বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। এক্স বলতে এখানে কি h বাই x, তাহলে h স্কোয়ার বাই x স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু x কিউব, তার মানে h কিউব বাই x কিউব, রাইট? এভাবে আমরা 3 পদ লিখবো, এরপর আর উচ্চতর ঘাতসমূহ লিখবো না, বর্জন করে, ওগুলোর মান অনেক ক্ষুদ্র হয়। এখন দেখেন মাইনাস একটা 1 আছে না, এই যে ডট 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 দিয়ে শেষ করলাম, এটা এর দ্বিপদী শেষ, এরপর একটা মাইনাস 1। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এবার দেখেন এই যে ফার্স্টের যে 1 আর এই লাস্টের যে মাইনাস 1, এটা কিন্তু বাদ। তার মানে আমাদের এই যে এই 1 আর এই 1 পরস্পরকে নিয়ে পালায়া যাবে, এরা আর এখানে থাকবে না, রাইট? তো এখন বাকি যে পদগুলো আছে, বাকি পদগুলো থেকে দেখেন এই যে n, ঠিক আছে, n কিন্তু সব পদে আছে, তাহলে n কমন। তারপর এই যে দেখেন h সব পদে আছে, এই যে h আছে, h আছে, h আছে, সব পদ থেকে h একটা কমন। তারপর নিচে x, সব পদে নিচে x আছে, নিচ থেকে সবার একটা x কমন। তাহলে আসলে কমন যায় কি কি? আমার এখানে x টু দি পাওয়ার n আগ থেকে আছে, তারপর এই যে একটা n কমন যায়, আমি nটা কমন নিয়ে আসলাম। একটা h কমন যায়, আমি একটা h কমন নিয়ে আসলাম। নিচে একটা h আগ থেকে আছে, আর একটা x নিচ থেকে সবার কমন যায়, xটাও নিয়ে আসলাম। তাহলে এখন ভাই থাকেটা কি? আচ্ছা দেখেন এবার থাকে কি, এখানে n কমন নিছি, h কমন নিছি, x ও কমন নিছি, রাইট? n h x তিনটে কমন নিছে, যে n h এবং নিচে x তিনটা এখান থেকে কমন নিছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1, বুঝছেন? আর এখান থেকে n কমন নিছে, একটা h কমন নিছে, তাহলে n মাইনাস 1 থাকলো, আর একটা h নেওয়াতে আরেকটা h থাকলো, 2 ফ্যাক্টোরিয়ালটা থাকলো, একটা x নেওয়াতে আরো একটা x থাকলো। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে খেয়াল করেন n কমন নিছে, n মাইনাস 1 আছে, n মাইনাস 2 আছে, h একটা কমন নেওয়াতে h স্কয়ার থাকবে, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল ঠিকই আছে, x একটা কমন নেওয়াতে x স্কয়ার থাকবে, প্লাস এভাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী লাইন, বুঝছেন? এবার দেখেন h তো ভাই শূন্য না, h হচ্ছে শূন্যের কাছে, তার মানে এর মান আছে, মানটা আসলে শূন্য না, তাহলে h আর h কিন্তু আমরা বেনিশ করে দিতে পারি। তা এখন দেখেন বাকি জায়গা যেখানে আছে সেখানে h এর মানটা আমরা আসলে শূন্য বসায় দেব, লিমিট আমরা এটা শিখে আসছি। তাহলে এখন মান যদি শূন্য বসাই, তাহলে এই পদে শূন্য বসলে দেখেন h এর মান যদি এখানে শূন্য বসাই, তাহলে এই পুরো পদটা শূন্য, h এর মান এখানে শূন্য বসালেও এই পুরো পদটা শূন্য, এভাবে উচ্চতর ঘাতের যত পদ আছে সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে এখানে থাকে কি আসলে 1 থাকে, তার মানে আমরা মান বসানোর পরে থাকতেছে হচ্ছে n x টু দি পাওয়ার n বাই হচ্ছে x, এটা না থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ এটা এটার সাথে গুণ, আর বাকি সবাই তো শূন্য, তাহলে আমাদের এটা থাকে। এখন এটার একটু খেয়াল করেন, সূচক লগারিদম সূচক যদি আমরা করি,
তাহলে n x টু দি পাওয়ার নিচে আছে 1 না, তাহলে এই যে দেখেন সূচক হিসাবে আমরা কি শিখছি x টু দি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n, এটা আপনারা জানেন। তাহলে এখানে দেখেন এই যে নিচে আছে 1 উপর আছে n, তাহলে n মাইনাস 1 এই যে m মাইনাস n, এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। তাহলে আমরা কি পাইলাম আসলে? আমরা পাইলাম হচ্ছে d বাই dx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটার মতো করে যদি আমরা উদাহরণ নেই, তাহলে এটা একটু খেয়াল করেন, d বাই dx অফ x টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু আপনারা লিখবেন 7x টু দি পাওয়ার 6 এই সূত্র দিয়ে। তার মানে এইরকম যেখানেই দেখবেন সরাসরি এই সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবেন। তাহলে আশা করি আমরা এটা নিজেরা পারবো। তো অঙ্কটা নোট করে ফেলবেন এবং প্রত্যেকটা পয়েন্টে একটু খেয়াল করবেন আমরা কোথা থেকে কি লিখছি এবং কেন লিখছি। হ্যাঁ, তাহলে এখন আমরা পরবর্তীটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটাতে আমরা শিখব ln x এর অন্তরজ কি। জাস্ট এখানে আমি প্রশ্নটা ঠিক রাখলাম, ln x এর x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। কার? ln x এর। মূল নিয়মে x এর সাপেক্ষে ln x এর অন্তরজ নির্ণয় করো, তাই তো? তাহলে এখন ধরি y equals to ln x equals to f of x, right? তাহলে সুতরাং f of x plus h equals to ln x plus h, right? এখন সংজ্ঞা অনুসারে আমরা কি লিখব? dy by dx, এখানে y লিখতে পারবো কারণ আমি y ধরছি, y না ধরলে f of x বসানো লাগবে আর কি। হ্যাঁ, equals to limit h tends to 0, তারপর এখানে কি থাকতেছে f of x plus h minus f of x বাই হচ্ছে h, রাইট? এখন দেখেন মানগুলো বসায় দেন। তাহলে মান বসানোর পরে কি থাকে? লিমিট h টেন্ডস টু 0 ln x প্লাস h মাইনাস ln x বাই হচ্ছে h। তাহলে কি থাকে? লিমিট h টেন্ডস টু 0 1 বাই h রাখলাম ln a মাইনাস ln b। তো সূত্রটা কি? আমরা লগারিদমের সূত্র জানি, ln a মাইনাস ln b ইকুয়ালস টু ln a বাই b, এটা হচ্ছে সূত্র, রাইট? তাহলে এটা একটা ফর্মুলা আমরা জানি। তো এখন দেখেন 1 বাই h বাইরে নিয়ে আসছে, থাকে কি ln a মাইনাস ln b। তাহলে কি হয়? ln এটা থাকে আমাদের। হ্যাঁ, এখন এটাকে আমরা লিখতে পারি পরের লাইনে এরকম, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h ln 1 প্লাস h বাই x। জাস্ট আমরা সিম্পলিফাই করছি। হ্যাঁ, এখন দেখেন ln 1 প্লাস x এর একটা ধারা আছে। কি ধারাটা একটু মনে করে দেখেন, এরকম ছিল ln 1 প্লাস x ইকুয়ালস টু x মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এখানে নাই, প্লাস x কিউব বাই 3 মাইনাস x 4 বাই 4 এভাবে প্লাস শেষ পর্যন্ত মানে অন্তম পদ পর্যন্ত, রাইট? এটা ছিল ধারা। আমরা একবারে লিমিটের পর্ব 1 এ ম্যাকলরিনের ধারায় পড়ছিলাম। হ্যাঁ, একটু মনে রাখেন। তাহলে এই যে দেখেন ln 1 প্লাস সামথিং, এই যে ln 1 প্লাস সামথিং ইকুয়ালস টু এইটা, এই ধারাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে মানটা বসায় দিই, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এখানে আমরা এই ধারাটা বসাবো। তাহলে x এর জায়গায় আছে কি h বাই x, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে h বাই x মাইনাস h স্কয়ার বাই 2x স্কয়ার প্লাস h কিউব বাই 3x কিউব মাইনাস h টু দি পাওয়ার 4 বাই 4x টু দি পাওয়ার 4 প্লাস আপ টু ইনফিনিটি শেষ অবধি। হ্যাঁ, লিখে ফেললাম। এখন দেখেন সবার থেকে h বাই x কমন, কি কমন যায়? h বাই x কমন যায়। তো সবগুলো পদ থেকে h বাই x যদি আমরা কমন নেই তাহলে থাকে কি? লিমিট h টেন্ডস টু 0, এই যে h একটা কমন নিলাম বাই x একটা কমন নিলাম, নিচে একটা h কিন্তু আগ থেকেই আছে, রাইখা দিলাম। আর এখানে দেখেন h বাই x কমন নিয়ে ফেললে 1 থাকে, মাইনাস এখানে থাকে একটা h বাই 2x, কারণ একটা x আমরা কমন নিছি, একটা h আমরা কমন নিছি। তাহলে এখানে থাকে প্লাস h স্কয়ার বাই 3x স্কয়ার মাইনাস h কিউব বাই 4x কিউব। বুঝছো? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এই যে এই h আর h কাটে, এখন বাকি যেটা থাকে সেখানে h এর মান 0 বসান। এই যে h এর মান যদি 0 বসায়, এই পার্টটা 0, এই পার্টটাও 0, এই পার্টটাও 0, এর পরে সবগুলা পদ 0, তাহলে থাকতেছে শুধু 1 আর বাইরে থাকতেছে 1 বাই x। তাহলে অ্যানসার হইতেছে কি ভাই? 1 বাই x আর ইনটু 1, তার মানে 1 বাই x। তাহলে আমরা শিখলাম কি? এই যে ln x এর অন্তরজ শিখছি, d বাই dx অফ ln x ইকুয়ালস টু 1 বাই x।
তাহলে আমরা সবাই এটা মুখস্থ রাখবো। পরবর্তী চ্যাপ্টারে আমরা এটা সরাসরি সূত্র হিসেবে ব্যবহার করব। আর যদি মূল নিয়মে ln x এর অন্তরজ নির্ণয় করতে বলে কিভাবে করব, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা ln 2x এটা করবেন, একই আসবে অ্যান্সার। ln 2x এটা করলেও অ্যান্সার একই আসবে, 2x করলেও আসলে আমাদের 1/x ই আসবে। 1/x কেন আসবে সেটা একটু আমি বলি, যে ln x এর অন্তরজ তো আমরা জানি 1/x, তাই না? তো ln 2x এর অন্তরজ কত? 1/2x। কিন্তু দেখেন যখন আপনি লিখছিলেন ddx অফ sin 2x ইকুয়ালস টু কি ছিল? 2 sin 2x, রাইট? তাহলে এখন এই 2টা কি আগে একবার আসবে না? এই যে 2 1/2x, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই 2 আর এই 2 কাটে, তার মানে থাকতেছে কি? 1/x। আপনারা এটা করে দেখবেন, অবশ্যই ln 2x এর অন্তরজ 1/x আসবে, আপনারা এটা করবেন। হ্যাঁ, এখন চলে আসেন আমরা e⁻mx এর অন্তরজ করব। কি করব? e⁻mx। তাহলে e⁻mx এর অন্তরজ আমরা যদি করি, তাহলে এখানে e⁻mx লিখে ফেলি, আর এখানে হচ্ছে e⁻mx দিয়ে দিলাম। তাহলে এখানে হবে কি? এখানে হবে এখানে হবে e⁻mx প্লাস mh। আশা করি এটা বুঝতে পারছেন। হ্যাঁ, এটুকু সবাই বুঝছেন না? e⁻mx এর মূল নিয়ম অন্তরজ আশা করি এইটুকু বুঝছেন। তাহলে e⁻mx এর এইটুকু তো বুঝছি, জাস্ট আমরা e⁻mx কে y ধরছি, দেন এটার f(x + h) বের করলাম, দেন সংজ্ঞার মধ্যে বসালাম। এবার হচ্ছে সংজ্ঞার মধ্যে আমরা মানগুলো একটু বসায় দিই। লিমিট h টেন্ডস টু 0 e⁻mx প্লাস mh মাইনাস e⁻mx বাই হচ্ছে h। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন নিচে আসেন, আমরা একটু এটাকে ধারার দিকে নিয়ে আসি। e⁻mx ইন্টু e⁻mh মাইনাস e⁻mx বাই হচ্ছে কত? h। দেন দুটো পদে e⁻mx কমন আছে, রাইট? e⁻mx কমন নিলে কি থাকে? e⁻mh মাইনাস 1 বাই হচ্ছে h। এখন এই e⁻x এর একটা ধারা আমাদের কাছে ছিল, ম্যাকলরেনের ধারা, রাইট? তো সেটা কেমন ছিল? e⁻mx বা x এর ধারা ইকুয়ালস টু ছিল হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এটা ছিল। হ্যাঁ, তো এখন এই ধারার মধ্যে আমরা x এর জায়গায় শুধুমাত্র mx বসায় দেব, এই যে mh বসায় দিব, রাইট? তাহলে এখন আমরা ধারাটা একটু এখানে অ্যাপ্লাই করি। তাহলে এখানে থাকতেছে লিমিট h টেন্ডস টু 0 e⁻mx বাই h, এটা বাইরে থাকলো। আর এখানে ধারাটা যদি বসাই 1 প্লাস x, রাইট? তাহলে x এর জায়গায় আছে কি? mh। তাহলে 1 প্লাস h মানে x বসালাম, তারপর হচ্ছে প্লাস x স্কয়ার মানে mh এর উপর স্কয়ার বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, তারপর হচ্ছে প্লাস mh এর উপরে কিউব বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে যাচ্ছিল, রাইট? এখন এই যে শেষে একটা -1 আছে না, সেটা আমি মাইনাস আকারে দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা ফার্স্টের যে +1 এবং শেষের যে -1, এটা কি বাদ যাবে না? তাহলে ফার্স্টের +1 শেষের -1 যদি আমরা বাদ করে দেই, তাহলে প্রত্যেকটা পদে দেখেন mh আছে। কি আছে? mh আছে। mh একটা কমন নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 mh e⁻mx আর থেকে আছে, নিচে একটা h আছে, এখান থেকে mh কমন গেলে 1 থাকে, আর এখান থেকে mh একটা গেলে আরেকটা mh থাকে বাই ফ্যাক্টোরিয়াল 2, এখান থেকে একটা গেলে mh স্কয়ার থাকে বাই ফ্যাক্টোরিয়াল 3। আশা করি আপনারা সবাই এটা বুঝছেন। এখন দেখেন h আর h কিন্তু কাটে, এই যে h বাদ, এখন বাকি h গুলোতে শূন্য বসাও। শূন্য বসালে এই যে এই পদটা শূন্য হয়, এইটাও কিন্তু শূন্য হয়ে যায়, রাইট? এখন এগুলো যদি শূন্য হয়, পরে সবগুলো পদ একইভাবে শূন্য হবে, কারণ সবগুলো পদেই তো h আছে। h এর উচ্চতর ঘাতসমূহ বা উচ্চতর ঘাত সম্বলিত পদসমূহ এখানে আছে, ওগুলো সব তো শূন্য হবে। তাহলে থাকে শুধু 1, আর বাইরে থাকে কি? e⁻mx, m একটা সামনে থাকে। তাহলে আমাদের থাকলো কি? আসলে থাকলো হচ্ছে d/dx অফ e⁻mx ইকুয়ালস টু এই যে m(e⁻mx) আর ওই পাশে 1 দিয়ে গুণ, দ্যাটস ওয়াই এটাই থাকে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কেউ যদি তোমাকে এটা বলে যে d/dx অফ e⁻2x, অ্যান্সার কি হবে? 2e⁻2x। এটা প্রমাণ করতে পারবা তুমি, এই সূত্র দিয়েই আগালে হয়ে যাবে। জাস্ট m এর জায়গায় 2 বসবে। এখন m এর জায়গায় যদি 1 আসে, তার মানে কি? d/dx অফ e⁻x ইকুয়ালস টু e⁻x, কারণ m এর জায়গায় 1, এখানে 1, এখানে 1, এখানে 1, বুঝছো? m এর জায়গায় জাস্ট 1 বসাইছি। এখন আমরা তাহলে এই পর্বে শিখলাম কি কি?
আমি এই যে যা শিখছি সবগুলো এখানে সূত্র হিসাবে আমরা পরের চ্যাপ্টারে ব্যবহার করবো। আমি এখন লিখে দিচ্ছি। আমরা আজকে শিখলাম, তো আমরা আজকে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে সংজ্ঞাটা শিখলাম, এটা হচ্ছে সংজ্ঞা, এটা শিখলাম। তারপরে আমরা শিখলাম হচ্ছে ডি বাই ডিএক্স অফ sin x equals to cos x, d by dx of cos x equals to minus sin x, d by dx of ln x equals to আমরা শিখলাম 1 by x, d by dx of e to the power mx equals to আমরা শিখলাম m e to the power mx। তাহলে এগুলো হচ্ছে আমাদের সূত্র হিসাবে কাজে লাগবে। তো এই পর্বে আমি sin 2x ও শিখাইছিলাম, cos 2x ও শিখাইছিলাম, ln 2x 3x, e to the power 2x 3x 4x এরকম যত আছে সব তুমি করতে পারবা। তো আমরা এই পর্বে এই 4টা ফর্মুলা শিখলাম আর হচ্ছে সংজ্ঞাটা শিখলাম। পর্ব 2 এ মূল নিয়মন্তরীকরণের পর্ব 2 আসবে, সেখানে আমরা আরো 10টা ফর্মুলার মতো শিখব। তো এই ওভারঅল এই 14-15টা ওভারঅল 20টার মতো সূত্র আমরা শিখবো এখানে। এই 20টা সূত্র দিয়ে পুরো অন্তরীকরণ পারা যায় ভাই। তাহলে আজকে যে এই চারটা তুমি খুব ভালো করে আসলে শিখে ফেলবা। হ্যাঁ, ও সরি, আরো একটা আছে, আমরা আরো একটা শিখছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল, দেখো d by dx of x to the power n equals to n x to the power n minus 1। এটা হচ্ছে তোমার এই অন্তরীকরণের, মানে এটাকে বলা হয় হচ্ছে ফাদার, মানে অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র হচ্ছে এটা, dx of x to the power n n x to the power n minus 1। সো এই 5টা সূত্র আমরা আজকে শিখলাম। আমরা আর একটা পর্বে মূল নিয়মন্তরীকরণের যেই কটা ফর্মুলা হইতে পারে সবগুলো শিখব। তো tan x আসলে এই দুটাকে দিয়েই করা হবে, এবং sec x এটাকে দিয়েই করা হবে, 1 by cos লিখলে তো sec হয়, cosec এটাকে দিয়েই করা হবে। সো তুমি যেহেতু এগুলো পারো, সো বাকি যে 4-5টা আছে এগুলো তুমি পারবা। আমরা পর্ব 2 এ ওগুলো আশা করি শিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর এই পর্বের নোটটা নিজের কাছে গুছিয়ে ফেলো, এবং পরবর্তী পর্বে তুমি এখান থেকে যেন শুরু করতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।